শুরু করছি। স্বামীজি তার গুরু ভাইকে লিখছেন যে তোদের এই বঙ্গে খোলের মতো নরম সুরের বাজনা বাজিয়ে বাজিয়ে এই জাতিটার বীরভাবকে তোরা নষ্ট করে ফেলবি। বাংলাতে কি ঢাক তৈরি হয় না? এই বাঙালিকে ঢাকের বাদ্য বাজা শোনা, তাতে বাঙালির বীরভাব জেগে উঠবে। আমরা এমন একটা মাটিতে দাঁড়িয়ে আছি যেখানে চিরকাল ধরে খোলের থেকে ঢাকের বাদ্যের প্রচলন অনেক বেশি। অর্থাৎ স্বামীজির কথাতেই যদি বলা যায়, উনি যে বীরভাব চেয়েছিলেন সেই বীরভাব কিন্তু পশ্চিমবঙ্গের অন্য কোথাও বেঁচে থাক বা না থাক, পুরুলিয়াতে অনেক বেশি করে বেঁচে আছে। এবং তার প্রমাণ আপনারা কিন্তু বারবার করে দিয়েছেন। আমি আমার কথাগুলো শুধুমাত্র আমাদের সংগঠনের প্রেক্ষিতে সীমাবদ্ধ রাখছি না, এই কথাটা আমি সর্বক্ষেত্রে ব্যাপৃত করছি। যত কিছু প্রতিষ্ঠান বিরোধিতার শুরু তার অধিকাংশটাই এই জেলা থেকেই হয়, অন্তত স্বাধীনতার পর থেকে আমরা সেটা দেখেছি। মঞ্চে উপবিষ্ট সাথী, সহসভাপতি, সহসম্পাদক, গভর্নিং বডির সদস্য, বিভিন্ন জেলা থেকে আগত পদাধিকারীরা, পুরুলিয়ার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকারা, বিদায় জেলা কমিটি, আপনাদের সকলের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করছি। এই কথাটা সত্যি যে এই যে বাঙালি হচ্ছে আমাদের চরিত্র নষ্ট হওয়াটাই। পশ্চিমবঙ্গে আমরা অন্য কিছু করি বা না করি, সব থেকে আগে যেটা প্রয়োজন আমাদের ফিরে পাওয়া, আমাদের হারিয়ে যাওয়া চরিত্রটাকে, আমাদের চরিত্রের যে বীরভাবটাকে, সেটাকে পুনঃস্থাপিত করা। এখানে যারা বসে আছেন তারা সেই গোত্রে পড়েন যারা একতাল কাদাকে নিজেদের পরম সন্তান স্নেহে লালন পালন করে একটা সুন্দর মূর্তিতে রূপান্তরিত করেন। এই বাঙালির বীরভাবকে যদি জাগাতে হয় তাহলে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, এছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব নয়। যতই নেতা মন্ত্রী আসুক, যতই আইএস আইপিএস রা আসুক, যতই অন্য কেউ আসুক, কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনাদেরকে করতে গেলেও আপনাদের চরিত্রের মধ্যেও সেই বীরভাব আসাটা প্রয়োজন। যে মানুষের মধ্যে নিজের সাহস, নিজের মধ্যেই, নিজের চরিত্রের মধ্যেই সাহসের যোজন হয়নি, তিনি অন্যকে সাহস দেখাবেন কিভাবে? যে মানুষ নদীর ধারে পেরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই তার জীবন কাটিয়ে দিলেন, তার তো নদীর স্রোত সম্পর্কে কোনোদিন কোনো অভিজ্ঞতা থাকবে না। তাহলে সেই নদীকে পেরোতে গেলে, সেই স্রোতকে জয় করতে গেলে, সেই মানুষটাকে প্রতিদিন না হোক অন্তত মাঝে মাঝে সেই স্রোতকে কেটে অন্য পারে যেতে হবে, তবেই তার কথার দাম থাকে। আমাদের পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা এসে দাঁড়িয়েছে এটাই যে আমরা আমাদের চরিত্র বলতে যাদেরকে বাড়িতে রেখে পরে পুজো আর্চা করি প্রতি মুহূর্তে, তাদের অধিকাংশ জন সারাদিন ধরে যে কথাবার্তা বলেন সেই কথাগুলো তারা দায়িত্ব নিয়ে নিজের জীবনে পালন করেন না, অথচ সারা রাজ্যবাসীকে পালন করতে বলেন। আমরা এমন একটা রাজ্যে বাস করি, দুর্ভাগ্যবশত হলেও 2011 সালের পর থেকে যিনি সেই চেয়ারটাতে বসে আছেন, যিনি আমাদের ভাগ্য নিয়ন্ত্রা, তার মুখ থেকে সত্য কথন যদি কখনো বেরোয় সেটা ইতিহাস। তিনি মিথ্যা বলবেন এবং সেই মিথ্যা বলবেন এবং ওইটাকেই সত্য হিসেবে তার পারিষদ বর্গ চালানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে ধ্রুব এই রাজ্যে। এই ধারাকে যদি বদলাতে হয় তাহলে আমাদেরকে জাগরুক হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে যে আমাদের সামনে যারা বসে থাকবে তাদেরকে আমরা বাধ্য করতে পারবো যে সত্য কথা বলার জন্য। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই। উনি বলেছিলেন না যে কোনো হলিস্টিক রিপোর্ট কার্ড ফার্ড চলবে না। হলিস্টিক রিপোর্ট কার্ডে নাম্বারগুলো আপনাদেরকে তুলতে হচ্ছে তো, হ্যাঁ কিনা বলুন? মুখ্যমন্ত্রী বলেছেন হলিস্টিক রিপোর্ট কার্ড ফার্ড প্রয়োজন নেই, দরকার নেই, অথচ তারই ডিপার্টমেন্ট
স্কুলগুলোতে কোনো পরিকাঠামো ছাড়া, কোনো রকম ট্রেনিং ছাড়া সেই হলিস্টিক রিপোর্ট কার্ডগুলোকে ডিজিটালাইজ করতে বাধ্য করছে আমাদেরকে। আমরাও কিন্তু মুখ বুঝে মেনে নিচ্ছি। এই মুখ বুঝে মেনে নেওয়ার ট্র্যাডিশনটাই আমাদেরকে বোধহয় শেষ করছে। আপনারা হয়তো বলবেন যে তাহলে কি কথায় কথায় প্রতিষ্ঠান বিরোধী হতে বলছেন? আমরা একদমই তা বলছি না। আমরা বলছি যে আপনার চরিত্রটা হোক যে প্রত্যেক ক্ষেত্রে যে মিথ্যাচার থাকবে, প্রত্যেক ক্ষেত্রে যে অন্যায়টা দেখবেন, যদি সব জায়গাটা ঠিকে নাও নিতে পারেন, যে কাজটা আপনি করছেন সেখানে যে অন্যায়গুলো ঘটছে তার অন্তত প্রতিবাদটা করা। প্রতিবাদ করবেন কোথায়? বলবেন যে এসআইয়ের কাছে প্রতিবাদ করে কি করব, সেই কথা তো সেখানেই সীমাবদ্ধ হয়ে যাবে। প্রতিবাদ করার কিন্তু আধুনিক যুগে আপনার সমাজ মাধ্যমটাও আছে, সেখানেও প্রতিবাদ করুন। এই প্রতিবাদ করতে গিয়ে যদি কারোর গায়ে আঁচড় লাগে, তার জন্য উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এই সংগঠন অন্য কিছু করতে পারুক বা না পারুক, এই রাজ্যের প্রতিবাদী মানুষদের মেরুদণ্ডটা যাতে সোজা থাকে, যাতে শক্ত হয়ে ঋজু হয়ে থাকে এই অন্যায়ের বিরুদ্ধে, তার দায়িত্বটা কিন্তু তারা পালন করে চলেছে। এবং সেটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের জন্য নয়, সমাজের সমস্ত স্তরের মানুষের জন্য। আমরা কিন্তু প্রতিবাদটাকে ধ্বনিত করি। আর আপনি প্রাথমিক শিক্ষক, আপনি আমাদের মেম্বার, আপনি মেম্বার হন বা না হন আমাদের সাথী, আপনি প্রতিবাদ করলে আপনার পাশে থাকবো না এটা ধারণার মধ্যেও আনবেন না। আপনার সাথে আমাদের কোনো সংযোগ থাক বা না থাক, আপনার প্রতিবাদটা যদি সত্যের জন্য হয়ে থাকে, আপনার প্রতিবাদ যদি ন্যায়ের পক্ষে হয়ে থাকে, জানবেন অন্য কেউ থাকুক বা না থাকুক, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থাকবে। এই রাজ্যে যদি অন্য কোনো কাজ নাও করেন, শুধু একটি কাজ করলেই অন্তত ইতিহাসে নাম লেখানো যায়, সেটা হলো এই প্রতিবাদের মরুভূমিতে প্রতিবাদকে ধ্বনিত করা। আর সেই কাজটা বিগত 7 বছর ধরে এই সংগঠনটা খুব কৃতিত্বের সাথে করে আসছে। আমরা দায়িত্ব নিয়ে একটা কথা বলি যে এই সংগঠনে অন্তত এমন কেউ নেই যে সরকারের স্থাবকতা করবে। আমরা স্থাবকতা পছন্দ করি না। আমরা বলি যে তোমার যেটা ঠিক, সেই ঠিকটাকে বাস্তবায়িত করার দায়িত্ব যেমন আমরা নেব, তোমার যেটা ভুল, সেই ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য দরকার হলে তোমার মুখোমুখি হয়ে তোমার বিরুদ্ধে প্রতিবাদের ধ্বনি ধ্বনিত করার দায়িত্বও আমরা নিতে পারি। আমরা সেটা নিয়ে আসছি বিগত 7 বছর ধরে। কিছুক্ষণ আগেই যে দিদি এখানে বলে গেলেন, অনেকে ভাবেন যে আমরা এখানে যারা মঞ্চে বসে আছি তাদের জন্যই বোধহয় সকলে বেঁচে পড়তে আছেন, অন্তত প্রাথমিক শিক্ষকরা। আমরা বলি উল্টো কথাটা। আজকে এই রবিবারের দিনে আপনারা আছেন বলে, আপনাদের জাগ্রত চেতনা আছে বলে এই রাজ্যে প্রতিবাদের ধ্বনিটা এখনো পর্যন্ত মরে যায়নি। এটা আমাদের কৃতিত্ব নয়। এবং আমরা ধারাবাহিকভাবে ছুটির দিনেই সম্মেলন করে সেখানে হল ভরিয়ে দেখাতে পারছি যে সম্মেলন করার জন্য স্কুল বন্ধ করে, স্কুল কামাই করিয়ে, অর্ধেক স্কুল করিয়ে, দরকার হলে মর্নিং স্কুল করিয়ে সম্মেলন করানোর প্রয়োজন নেই। তোমার যদি ভালোবাসার ইয়ে থাকে, তোমার চলনের মধ্যে, তোমার যাপনের মধ্যে, সংগঠনের মধ্যে যদি সত্যের যোজন থাকে, প্রতিবাদের ভাষা থাকে, সমস্ত ছুটি উপেক্ষা করেও মানুষ হল ভরাতে পারে। আজকেই হচ্ছে তার উদাহরণ। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা কুর্নিশ জানাচ্ছি। কোন সংগঠন এই হিম্মত দেখাতে পারে না যে সম্মেলনের জন্য এসব করার। অনেকে বলেন যে দেশ উদ্ধার করার জন্য সম্মেলন করছে। আমরা এইসব ধরনের ভাঁওতাবাজি কথাবার্তা বলি না। আমি আস্তে আস্তে একটা দেওয়াল লিখন করছিলাম, 7ম পে কমিশন গঠনের দাবিতে, বকেয়া মহার্ঘ ভাতা আদায়ের দাবিতে সম্মেলন সফল করুন। সম্মেলন করে 7ম পে কমিশন গঠনের দাবি করা যাবে, বকেয়া ডিএ আদায় করা যাবে। 2014 সালের পর থেকে, 2011 সালের পর থেকে এরকম কত সম্মেলন করেছেন? স্বাধীনতার পর থেকে এরকম কত সম্মেলন হয়েছে আপনাদের? আদায় তো হয়নি। 11 সাল থেকে 2023 সাল পর্যন্ত কটা আন্দোলন করেছেন? তাহলে এই ধরনের ভাঁওতাবাজিগুলো দেওয়া বন্ধ করুন। আমরা কিন্তু কোথাও লিখিনি এখানে যে এই সম্মেলনে উপস্থিত হলে আপনি ডিএটা পাবেন। আমরা বলছি যে ডিএ আদায় করার জন্য আপনাকে কলকাতায় নামতে হবে, দরকার হলে সরকারকে অচল করার মতো জায়গাতে যেতে হবে, তবে যদি ডিএ আদায় হয় তাহলে হতে পারে। সম্মেলন করে ডিএ আদায় হবে কিভাবে?
সম্মেলন করে যেটা হতে পারে, আন্দোলন করার জন্য যে ক্ষেত্রভূমি, সেই ক্ষেত্রভূমিটা তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গে এই ধরনের ধোঁকা দেওয়া, এই ধরনের মিথ্যা কথা বলাগুলোকে বন্ধ করাটা প্রয়োজন, আশু প্রয়োজন হয়ে পড়েছে। এই মিথ্যাটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার অংশ হয়ে গেছে বলেই সেই মিথ্যার সূত্র ধরেই একের পর এক অন্যায় কাজগুলোকে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় এবং সেগুলোকে করিয়ে নেওয়া হয়। এসআইআর আমাদের রাজ্য ছাড়াও আরো 12টা রাজ্যে চলছে। খবর নিয়ে দেখুন, অনেক রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হয়েছে, আমাদের রাজ্যে দেওয়া হয়নি। রাজ্য সরকার চাইনি, কারণ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। তাকে দেখাতে হবে যে তিনি কতটা প্রতিষ্ঠান বিরোধী। প্রতিষ্ঠান বিরোধিতাটা মাননীয় তখনই সাজে যখন নিজের সৎ থাকা যায়। এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকে প্রতিষ্ঠান বিরোধী মানুষ। তারা সদর্পে সেটা ঘোষণা করতে পারেন এই কারণের জন্য যে তারা কেউ স্কুল থেকে চুরি করেন না বা ফাঁকি মারেন না। আপনার মতো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত চুরিতে ডুবে থেকে কোনোদিন প্রতিষ্ঠানের বিরোধিতা করা যায় না। কেন্দ্র সরকার জানে যে আপনার প্রতিষ্ঠান বিরোধিতার সীমারেখাটা কত দূর টানবে। যেখানে তারা টেনে দেবে সেখানেই আপনার প্রতিষ্ঠান বিরোধিতা শেষ। বলেছিলেন তো যে এসআইআর করতে দেবেন না। আলটিমেটলি চাপটা এসে কাদের ঘাড়ে পড়ছে? বিএলওদের ঘাড়ে। এই যে যতগুলো বিএলওর মৃত্যু হয়েছে, আমি বলছি এর জন্য রাজ্য সরকার দায়ী। প্রথমত তো কর্মচারী নেই, 6 লক্ষ শূন্য পদ, লক্ষ লক্ষ শিক্ষকের পদ শূন্য। সেখানে বিএলও কাদেরকে করবে সেই লোক খুঁজে পাচ্ছে না। অতিরিক্ত চাপ, একদিকে কর্মক্ষেত্রের চাপ, একদিকে এই কাজ। এই অতিরিক্ত চাপের ফলে এই মৃত্যুগুলো ঘটছে এবং এর জন্য দায়ী অন্য কেউ নয়। এর জন্য দায়ী এক এবং একমাত্র এই রাজ্য সরকার। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কোনো পারমিশন দেয়নি। নিজেদের দপ্তরে যেসব কম্পিউটার অপারেটর গুলো আছে তাদেরকে দিয়ে ডেটা এন্ট্রি করাতে চেয়েছিল নির্বাচন কমিশন, পারমিশন দেয়নি। তাহলে এই যে বিএলওদের ঘাড়ে সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, দায়ী কার? নির্বাচন কমিশন দায়ী এড়িয়ে যেতে পারে না। তারা বাকি 12টা রাজ্যে যদি সিম কার্ড দিতে পারে এবং সেই সিম কার্ডের নাম্বার যদি পাবলিশ করতে পারে, তাহলে এই রাজ্যে কি এমন ঘটলো যে বিএলওদের, বিশেষ করে দিদিমণিদেরও পার্সোনাল নাম্বারটা আপনারা প্রকাশ করে দিলেন? কে অধিকার দিল আপনাদেরকে? আগামী মঙ্গলবার দিন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন আছে, আমরা তুলে ধরবো সেই কথা। এই একটা সরকার আছে যারা কোনো নির্দেশ মানে না, কোনো আইন মানে না। দেখুন, আমরাই প্রথম বলতে শুরু করেছিলাম যে এই একটা সরকার যারা দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চায়। লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে সেই জিনিসটা প্রতিভাত হচ্ছে। সারা ভারতবর্ষে একরকম আইন চলে, আমাদের এখানে আরেক রকম আইন। সারা ভারতবর্ষে শিক্ষকদের বেতন এক, ডিএ আরেক রকম, আমাদের এখানে অন্য রকম। হলো তো পৃথক ব্যবস্থা। আমি শুধু নিজেদের বৃত্তিগত জায়গা দিয়ে বলছি। আমাদেরকে ভাবতে হবে যে আমরা যারা এই রাজ্যের শিক্ষিত মানুষ, আমি শুধু শিক্ষকদের দায়িত্ব বলছি না, তারা এই রাজ্যের মধ্যে, এই দেশের মধ্যে পৃথক একটা দেশ তৈরি করার যে ব্রত নিয়ে এই সরকার এগোচ্ছে, তাকে সাকসেসফুল হতে দেব কিনা। যদি না দিতে চাই তাহলে প্রতিবাদটা এখনই করুন, হাতে সময় বেশি নেই আমাদের। এক একটা ব্যবস্থাকে এটা ধরেছে এবং সেগুলোকে শেষ করেছে। শিক্ষাক্ষেত্র মোটামুটি শেষ। প্রথমে যখন প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপরে আক্রমণ এলো, হাই স্কুলের শিক্ষকরা বেশ মজাতে ছিলেন। বেটাদের কেমন জব্দ করেছে দেখেছিস? এরপর হাই স্কুলের শিক্ষা ব্যবস্থার উপরে যখন আক্রমণ এলো, কলেজের শিক্ষকরা খুব মজা পেলেন, বড় পণ্ডিত ভাবে নিজেদেরকে। আর এখন যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে সে তার নিজের অস্তিত্বের সাথে লড়াই করছে। যে যাদবপুর এক সময় দেশের মধ্যে গর্ব ছিল, যেখানে চান্স পাওয়াটা সৌভাগ্যের বিষয় ছিল, চূড়ান্ত মেধাবী ছাড়া কেউ চান্স পেত না, সেখানে 50% আসন খালি থাকছে। তারপরেও আমাদের বাঙালিদের শিক্ষার এত ধার বেশি যে যার শিক্ষার ওজন যত বেশি, যার সার্টিফিকেটের ওজন যত বেশি, তার প্রতিবাদটাও তত বেশি ক্ষীণ। আপনি কোনো সময় দেখবেন না এই সব কলেজ বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষক শিক্ষিকাদের কোনোদিন পথে নেমে আন্দোলন করতে। কেন কেন পথে নামতে পারেন না আপনারা? কিসের বাধ্যবাধকতা?
কোন সে শিক্ষায় শিক্ষিত হয়েছেন যেখানে আপনার প্রতিবাদের ভাষা ফোটে না? যে শিক্ষা আপনার মুখে প্রতিবাদের ভাষা ফোটাতে পারে না, সেই শিক্ষার দাম কোথায়? অনেক কিছু নিয়ে আমরা লড়াই করছি, বলতে পারেন যে এত কিছু চাপ আমাদের উপরে এসে পড়ছে যে আমরা সামলাতে পারছি না। একদিকে ডিএ, আমরা না ধরলে পরে সেই ডিএ মামলা উদ্ধার হতো না, নোশনাল মামলা। কপালটা শুধু আমাদের খারাপ যাচ্ছে, বহুদিন আগে সমাধান হয়ে যাওয়া দরকার ছিল। একের পর এক বেঞ্চ ক্রমাগত পরিবর্তন হয়ে চলেছে। আবার নতুন বেঞ্চ হয়েছে, 11 তারিখে শোনার কথা ছিল, 9 তারিখে বেঞ্চ চেঞ্জ হলো নভেম্বরের। আমরা আবার চেষ্টা করছি মামলাটাকে তুলে আবার যাতে দ্রুত শুনানি করানো যায়। আমরা বেশ কিছু জায়গাতে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে রয়েছি, যেটা 2010 সালের শিক্ষক শিক্ষিকাদের প্রথম দিন থেকে এই ক্যাটাগরি আছে। 2017 সালের ছেলে মেয়েদের নিয়ে লড়াই করছি আমরা, এবং এই মামলাতে রেজাল্ট যাই আসুক না কেন সুপ্রিম কোর্টে মামলা যাবে। 2017 সালের যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, যদি ভরসা থাকে এই সংগঠনের উপরে তাহলে এগিয়ে আসবেন। আর যদি মনে করেন যে নিজেদের লড়াইটা নিজেরাই করে নিতে পারবেন, তাহলে এসএসসি 2016 পরিণতিটা একটু দেখবেন। পারেনি কিন্তু নিজেদের লড়াই নিজেরা করে রক্ষা করতে। সেখানে তো যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন। আলটিমেটলি সেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম নিয়ে যারা লড়াইটা করলেন তারাই সরকারের লোক হয়ে বাকি সকলের চাকরি খাওয়ার ব্যবস্থা করে দিল। কিছু নেতার স্বার্থ রক্ষা হলো, সেটা ঠিক। সেই পরিণতির দিকে যাবেন, নাকি দায়িত্ব নিয়ে যারা সৎভাবে সরকারের বিরুদ্ধে লড়াই করছে, সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তাদের সঙ্গে থেকে লড়াইটাকে সমাপ্ত করবেন, সেটা নিজেরা ঠিক করুন। আগে একটা সিস্টেম ছিল যে নতুন নিয়োগ হলে যারা দূরে চাকরি করছেন তাদেরকে কাছে এনে দেওয়া। 2011 পর থেকে এই সরকার যখন দেখলো যে বদলি করিয়েও সেখান থেকে কাটমানি খাওয়া যায়, সেই সুযোগ তারা ছাড়বে কেন? সেই ব্যবস্থা বন্ধ করবে। আলটিমেটলি তারা করলো কি, 2011 থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র শিক্ষক বদলি করে কয়েক হাজার কোটি টাকা নিজেদের ঘরে তুলেছে, এখনো চলছে। পুরুলিয়া জেলাও সেই বেনিয়মের শিকার হয়েছেন বহু শিক্ষক শিক্ষিকা। একটা স্কুলে শিক্ষক দরকার ছিল না, সেখানে নিয়ে এসে একজন শিক্ষককে ভরে দিলেন, ভরে দিয়ে সেখানে ব্যালেন্সটাকে নষ্ট করলেন। তারপরে সিনিয়রে কি দেখিয়ে তার কাছ থেকে পয়সা খেয়েছিলেন তাকে রেখে দেওয়ার ব্যবস্থা করিয়ে জুনিয়রকে ট্রান্সফার করছেন। অন্যায় নয়? আমরা বলছি এটাকে আইনগত ভাবেও আমরা রুখে দিতে পারবো। আপনারা লড়াইয়ের জন্য তৈরি হন। একদিকে পুরুলিয়া জেলা কমিটি যেভাবে রাস্তার লড়াই করছে এই নিয়ে, সেটা করুক। যদি আইনি লড়াইয়ের প্রয়োজন হয়, রাজ্য সংগঠন আপনাদের পাশে আছে। আমাদের উদ্দেশ্য সারপ্লাস ট্রান্সফারকে আটকানো নয়। আমাদের উদ্দেশ্য যারা প্রকৃত সারপ্লাস আছে তাদেরকে বদলি করুন, আমাদের আপত্তি নেই, শিক্ষার স্বার্থে করুন, কিন্তু তার মধ্যে স্বচ্ছতা থাকুক। কোন রকম স্বজন পোষণ মেনে নেব না আমরা। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ডিএ মামলার রায় আসতে চলেছে। এই রায়কে যদি বাস্তবায়িত করতে হয়, এখন থেকেই তৈরি থাকুন, আন্দোলন দিয়ে রাজ্যটাকে অচল করার দায়িত্ব নিতে হবে। এই রাজ্যে শিক্ষক এবং কর্মচারী আর পেনশনারদের সংখ্যাটা কম নেই, অন্তত পক্ষে 10 লক্ষ। দায়িত্ব নিয়ে যদি 2 লক্ষ লোক আমরা পথে নামতে পারি একদিন, তার পরের দিনেই দেখবেন সমস্ত দাবি দাওয়া নিয়ে ঘরে ঢুকবো। কিন্তু নামতে হবে আমাদেরকে। দুর্ভাগ্যের বিষয় যে 1%কেও আমরা নামাতে পারছি না। নামতে হবে। যে সময় আমাদের সামনে পড়ে আছে, অনেক কিছু আমাদের অর্জন করার বিষয় আছে। একদিকে ডিএ, একদিকে কারেন্ট ডিএ, আর একদিকে হচ্ছে নতুন পে কমিশন গঠন। এই সমস্ত দাবিগুলোকে যদি পূর্ণ করতে না পারি, আমাদের পেশাগতভাবে আমাদের বেঁচে পড়তে থাকার যে অধিকার, সেটাই কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে পড়বে। একটু দয়া করে নিজেরা শুধু জেগে থাকলে হবে না, নিজেদের সহকর্মীদের প্রত্যেকের কাছে সেই খবরগুলো পৌঁছে দিয়ে সকলকে জাগরিতও করতে হবে। পুরুলিয়া জেলা কমিটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তারা অনন্য কাজ করে চলেছেন, তাকে আমরা স্যালুট জানাই।
পুরুলিয়া বর্তমানে গোটা রাজ্যের কাছে আমাদের একটা উদাহরণ। এমনকি যে কলম দিয়েই আমাদের সমস্ত শক্তির প্রকাশ হয়, সেই কলমের মধ্যেও নিজেদের নামটাকে খোদাই করেছে তারা। UPWA পুরুলিয়া, এটা প্রত্যেকটা পেনে তারা লিখেছে, দেখবেন একটু, হয়তো অনেকে নজর করেন। আমরা হয়তো একমাত্র সংগঠন এই রাজ্যে যেখানে চোরেরাই সাধু বেশে ঘুরে বেড়ায়। আমরা একদম প্রথম দিন থেকে সংগঠনের যা কিছু হিসেব নিকেশ সমস্ত কিছুটা আমরা ওপেন করে দিই। অনলাইন ছাড়া কোনো ট্রানজাকশন আমরা করি না, ইচ্ছা করি, যাতে কেউ বলতে না পারে যে আমি বুলেটকে 500 টাকা দিয়েছিলাম, ও হিসাব দেয়নি। এই জায়গাগুলোকেই বন্ধ করে দিচ্ছি আমরা। যা কিছু হবে স্বচ্ছভাবে হবে। আর তাই হয়তো আপনাদের বুক ভরা ভালোবাসা এবং বিশ্বাসটাকে অর্জন করতে পেরেছি। না হলে সঞ্জয় পাণ্ডের মতন মানুষের জন্য আপনারা যেভাবে দুহাত উজাড় করে দিয়েছিলেন এবং যেভাবে ছেলেটার জীবন ফিরিয়ে দিয়েছেন, সেটা সম্ভব হতো না আপনাদের বিশ্বাস ভরসাটা যদি এই সংগঠনের উপরে না থাকতো। আপনাদের বিশ্বাস ভরসা না থাকলে এই সংগ্রামী যৌথ মঞ্চ যখন চলেছে, প্রথম দিকে আন্দোলনের 2 মাসের মাথায় আন্দোলনের মধ্যে থাকাই একদল মানুষ সরকারের সাথে হাত মিলিয়ে বলল যে আমরা নাকি চুরি চাপাটি করেছি। কত টাকা? না 2 কোটি টাকা। বাপের জন্মে 2 কোটি টাকা দেখিনি, 2 কোটি টাকা ওঠেইনি, আমরা নাকি 2 কোটি টাকা চুরি করে নিলাম। কর্মচারীরা কিন্তু বিশ্বাস করেনি। বিশ্বাস করেনি বলেই আপনাদের পয়সাতে ওই আন্দোলন এখনো পর্যন্ত টিকে আছে। আপনাদের টাকাতেই সুপ্রিম কোর্টের মতো জায়গাতে আমরা সব থেকে নাম করা আইনজীবী দিয়ে মামলা লড়েছি। এটা কিন্তু আপনাদের বিশ্বাসের ফসল। সম্ভবই হতো না। আমরা খুব কম সময়ের মধ্যে যোগ দিয়ে সেখানে প্রায় কোটি টাকার উপরে আমাদেরকে শুধু উকিলদেরকে পেমেন্ট করতে হয়েছে, কারণ একাধিক বড় মাপের উকিল ছিলেন। আর সেই ভরসাতেই এই টেট মামলাতেও আমরা যুক্ত হয়েছি। এবং এই কথাটা বলে দিয়ে যাই যে টেট মামলাতেও আমরা যাকে নিয়ে এগোচ্ছি, টেট মামলাতেও সব থেকে লিডিং ভূমিকাতে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনই থাকবে, অন্তত মামলার দিক থেকে। আমাকে সেই দিন একজন মানুষ ফোন করেছিলেন, খুব প্রথিতযশা আইনজীবী, 2 জন মানুষ ফোন করেছিলেন, আর একজন হচ্ছেন সাংবাদিক। বললেন যে সংগঠনটা তোমরা বানিয়েছো চমৎকার, এত সংগঠিত এবং এত সুশৃঙ্খল যে আমরা কিন্তু লক্ষ্য করি সবটাই। সবসময় তো প্রকাশ্যে বলা সম্ভব হয় না, কিন্তু অসাধারণ, তোমাদেরকে স্যালুট। আমরা বললাম সেটা আমরা বানাইনি, এটা শিক্ষকদের নিজেদের কষ্টের, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের ফসল। এই সংগঠনের যা কিছু কৃতিত্ব আমাদের সামনে যারা বসে থাকেন তাদের, এটা আমাদের কোনো ভাগ নেই তাদের। পুরনো যে জেলা কমিটি অসাধারণ কাজ করেছে, আপনাদের সহযোগিতায় নতুন জেলা কমিটিও অসাধারণ কাজ করবে, সেই বিশ্বাসটুকু আছে। আগামী 11 তারিখ দিল্লিতে আন্দোলন, সমস্ত কিছুই বলে গেছে আপনাদেরকে, আমি নতুন করে আর সেসব নিয়ে যাচ্ছি না। আমরা কতগুলো হয়তো এই ডিসেম্বর মাসের মধ্যেই, ডিসেম্বর মাস শেষ হওয়ার আগে আমরা বেশ কিছু জায়গাগুলোকে আমরা ধরেছি। দিনের পর দিন লক্ষ্য করে দেখুন যে স্কুল গ্রান্টের পয়সা কমছে, এটা কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে। আমরা এবার সেটাকে আটকাবো। স্কুলগুলোতে যাতে কম্পিউটার আসে তার ব্যবস্থা করা হচ্ছে, এবং তারই সাথে নিজেদের রুটি রুজি বাঁচানোর জন্য টেটের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইও আপনাদেরকে নেতৃত্ব দিয়ে এই সংগঠন জয়লাভ করিয়ে নিয়ে আসবে, সে ভরসাও দিচ্ছি আমরা। আমরা আশা করি যে তার মাঝখানে 2017 সালের সামনে মাথার উপরে যে খাড়া ঝুলছে, সেই খাড়া থেকে তারা মুক্ত হবেন, রায় আমাদের পক্ষেই আসবে, সসম্মানে তারা স্কুল কক্ষে ফিরে যাবেন। এই লড়াইয়ে আমরা সম্পূর্ণরূপে আনকন্ডিশনালি তাদের পাশে আছি। আমরা চাই সমস্ত ব্যবস্থাটা সুশৃঙ্খল হোক, আমরা রাজ্যের সাথে সহযোগিতা করার জন্য প্রস্তুত, কিন্তু একটাই শর্তে, রাজ্যকে তার কাজকর্মে, শিক্ষা দপ্তরকে তার কাজকর্মে, তার ভাবনা চিন্তায় দুর্নীতিমুক্ত হতে হবে। এটা যদি হয় আমরা তাদের সাথে আছি। আর যদি কোনো রকমের পদস্খলন দেখি,
তাহলে বিরোধিতার জায়গাতে আমরা সবার আগে থাকব। আপনাদের ভোটের যে দিয়েছেন অনলাইনে নতুন জেলা কমিটি তৈরি করার জন্য, তার রেজাল্টও এসে গেছে, দিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। তারপরে হয়তো আমরা মধ্যাহ্ন ভোজনে যাব এবং তারপর আবার ফিরে আসবো। ভালো থাকবেন সকলে। অনেকক্ষণ সময় নিলাম, বুঝতে পারছি সকলের খিদে পেয়েছে। ভালো থাকবেন। আর ভোটিং রেজাল্ট আমাকেই ঘোষণা করতে বলছে, একটা শুনে যান সকলে। যারা বেরিয়ে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ, এখনো বেরোবেন না, আর 10-5 মিনিট সময় নেব। আর খাওয়ার সময় আবারও বলছি, হুড়োহুড়ি করবেন না, হুড়োহুড়ি করবেন না। আমরা একটা কাজ করি তার আগে, আমাদের গভর্নিং বডির পক্ষ থেকে পুরুলিয়ার যে বিদায়ী জেলা কমিটি ছিল তারাই কিন্তু নেতৃত্বটা দিয়েছেন। সুতরাং বিদায়ী জেলা কমিটিকে আমরা ডেকে নিচ্ছি। আমরা গভর্নিং বডি এবং রাজ্য কমিটির পক্ষ থেকে এই রাজ্যে মানে শতাংশের বিচারে আমরা শতাংশটা হিসেব করেছি এইরকম ভাবে যে জেলাতে মোট কত শিক্ষক আছেন আর কতজন আমাদের মেম্বারশিপ নিয়েছেন। আমরা জানি যে আমাদের সমর্থকের সংখ্যাটা প্রচুর, আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না, কিন্তু মেম্বারশিপের শতাংশের বিচারে পুরুলিয়া জেলা কমিটি 1 নম্বরে গেছে, পুরুলিয়া জেলা উত্তর। তাই তাদেরকে বিদায়ী কমিটির হাতে আমরা একটা স্মারক তুলে দিতে চাই। ওটা রেডি করো। আর যে নতুন পুরনো কমিটি সবাই চলে আসুন। পুরাতন কমিটির সকলে চলে আসুন। আমাদের গভর্নিং বডির পক্ষ থেকে আপনাদের অসাধারণ সাফল্যের জন্য আমরা একটা স্মারক তুলে দিতে চাই। পিছনে আছে, পিছনে 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 আছে, ওখানে আছে। কেন নতুন কমিটিকে দেবে? পুরনো কমিটি কাজ করে গেল। কেন চলে যাবে? ভোটের রেজাল্ট যে এসছে, ভোটের যে রেজাল্ট এসছে তাতে দেখা যাচ্ছে যে নতুন কমিটির প্রস্তাবিত সভাপতি হিসাবে কীর্তনচন্দ্র মাহাতোর নাম এসছে। ও, এটা প্রস্তাবিত নয়, আপনারা ভোট দিয়েছেন। সর্বাধিক ৭৩টা ভোট পেয়েছে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে এসছে উত্তম বিষ্ণুর নাম। ভাইস প্রেসিডেন্টের পদে ২৭টা ভোট পেয়েছে। সম্পাদক হিসেবে সঞ্জয় পান্ডে ৭৭টা ভোট পেয়েছে। সহ সম্পাদক হিসেবে উৎপল তেওয়ারি ২৯টা ভোট পেয়েছে। ক্যাশিয়ার সৌরভ সরকার ৭৮টা ভোট পেয়েছে। ট্রেজারার স্বরূপ কুমার নামতা ৬৬টা ভোট পেয়েছে। এই হচ্ছে অফিস বিয়ারার। একটা ব্যাপার বেশ বোঝা যাচ্ছে, মানে অর্থমন্ত্রী সচরাচর বদল করতে কেউ চায় না আর কি। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে দীর্ঘকাল আমাদের অমিত মিত্র ছিলেন, তার আগে যারা ছিলেন তারাও দীর্ঘকাল থেকেছেন। আমরা কেন্দ্রেও দেখছি নির্মলা সীতারামনজিও দীর্ঘকাল করছেন। অর্থাৎ সব জায়গায় বদল হলেও অর্থমন্ত্রী বদলটা হয় না আর কি। ও আমাদের বলছে যে উপস্থিতটা, হ্যাঁ, আমাদের রাজ্যে এই যে নাপিসাদি প্রথম থেকেই আমাদের অর্থের হালটা ধরে আছে এবং খুব গর্ব করে আমরা বলতে পারি যে নাপিসাদি আছে বলেই আমাদের গায়ে, মানে এই রাজ্যে কোন সংগঠন চালাবেন অথচ চোরের তকমা নেবেন না, এটা অস্বাভাবিক ব্যাপার। বহু চেষ্টা করেও আমাদের গায়ে কেউ চোরের তকমা লাগাতে পারেনি। এই চাবিটা পাওয়া গেছে, কারো গাড়ির চাবি ফেলে গেছেন কেউ,
আমাদের এখানে রাখা থাকলেও নিয়ে যাবেন। ব্যালকনিতে ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন কমিটি যা ছিল চেঞ্জ হয়নি কিছু। তাহলে আমরা মোমেন্টোটা